এ তো মহা কেলেঙ্কারির ঘটনা। শুভেন্দু অধিকারী যখন হুঙ্কার ছাড়ছেন যে ভবানীপুরে এবার খোদ মমতা ব্যানার্জিকে তিনি হারিয়ে দেবেন, তখন তৃণমূল কংগ্রেসের প্ল্যান ছিল যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা দাপুটে প্রার্থী দেওয়া হবে নন্দীগ্রামে, যাতে নন্দীগ্রামেই তিনি আটকে থাকেন এবং তিনি কোথাও বেরোতে না পারেন। কেননা অনেকদিন ঘর করেছেন তো তৃণমূলও তাকে খুব ভালো করে চেনে, যে শুভেন্দু অধিকারীকে যদি ফাঁকা মাঠ দেওয়া হয় তাহলে ভবানীপুর কেন, এই রাজ্যের বহু বিধানসভা আসন এদিক থেকে ওদিক তুড়ি মেরে করে দেবেন তিনি। তাই তাকে একটা দাপুটে প্রার্থী দিয়ে নন্দীগ্রামেই আটকে রাখতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দাপুটে প্রার্থী দেওয়া তো অনেক দূরের কথা, প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। না না, বানানো কথা কিছু বলছি না, একদম মিডিয়া রিপোর্ট হয়ে গেছে। নন্দীগ্রামে প্রার্থী সংকট, হারের ভয়ে কাঁপছেন হেভিওয়েটরা, মমতার ঘরে ব্রাত্য কি ঘাসফুল শিবিরই। দেখুন, এখানে যখন শুভেন্দু অধিকারী জিতলেন, তারপর অনেক কথা বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, লোডশেডিংয়ে জেতা, বিরোধী নেতা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজ অবধি সেই মামলাটা নিয়ে যে হিয়ারিং করতে হবে এমন তৎপরতা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনোদিন দেখা যায়নি। তারপর যখন 2024-এর লোকসভা নির্বাচন হলো, ওই 3 বছরের মধ্যে শুভেন্দু অধিকারী দেখিয়েছেন যে তিনি মোটামুটি ব্যবধান ওই 1956 থেকে বাড়িয়ে প্রায় 8,500-এর কাছাকাছি করে দিয়েছেন। আর এখন এসআইআর-এর হিসেবে 22 থেকে 30,000 ভোটে নন্দীগ্রামে বিজেপি লিড করছে। তো এই সমস্ত পরিপ্রেক্ষিতে এমনিতেই কর্মী সমর্থকরা পুরোপুরি মিয়ে গেছেন। ফলে প্রাথমিকভাবে একটা হাওয়া ভাসিয়ে দেওয়া হয়েছিল যে নন্দীগ্রামে আবারও নাকি লড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি মেজ খোকাকে বুঝিয়ে দেবেন কত ধানে কত চাল। কিন্তু কর্মী সমর্থকদের চাঙ্গা করা অনেক দূরের কথা, কিছুদিন বাদেই কর্মী সমর্থকরা বুঝতে পারেন যে যে মমতা বন্দ্যোপাধ্যায় একবার নন্দীগ্রামে হেরে যাওয়ার পর আর ও মুখো হননি, তিনি প্রার্থী হবেন। কেননা তিনিও খুব ভালো করে জানেন যে 2026-এ নন্দীগ্রামে দাঁড়িয়ে যদি শুভেন্দু অধিকারীর কাছে বাই চান্স আরেকবার হেরে যান, যতই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসুক, তার আর মুখ্যমন্ত্রিত্ব করা হবে না। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা ভ্যানিশ হয়ে গেল। তারপর নাম শুনলাম কার, না স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি সেখানে লড়তে যাচ্ছেন। তারপর কিছুদিন বাদেও সেই নামটাও ভ্যানিশ হয়ে গেল। এই নিয়ে যখন তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, নাম প্রকাশে অনিচ্ছুক সকলেই, কেননা কারুর গাড়ে তো দুটো মাথা নেই, কিন্তু সকলেরই বক্তব্য হচ্ছে যে ওই প্যাক নাকি একটা সংস্থা আছে, তারা বুঝিয়েছেন যে বাবু তুমি তো ভবিষ্যতের মুখ্যমন্ত্রী, তো তুমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে যাচ্ছ, সেই সিটটা সেফ সিট নয়। বাই চান্স যদি হেরে যাও একবার, প্রথমে তোমার পিসিকে হারিয়েছে, তারপর তোমাকে হারিয়েছে, এরপর শুভেন্দু অধিকারীকে রাজ্য রাজনীতিতে রোখা যাবে? আর যদি সত্যি সত্যি বিজেপি ক্ষমতায় এসে যায়, তার ফলে এই যে একবার পিসিকে হারালো, তারপর ভাইপোকে হারালো, এই ইকুয়েশনই তো শুভেন্দু অধিকারী বাই ডিফল্ট মুখ্যমন্ত্রী হয়ে যাবে। আর একবার মুখ্যমন্ত্রী হয়ে গেলে কি অবস্থা হবে বুঝতে পারছো। সুতরাং সেই নামটাও কিছুদিন পর আর উচ্চারিত হলো না। এরপর শোনা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম, যিনি ওই তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করার সময় অনেক টান্নি করেছিলেন, তারপর আবার হেরে গিয়ে চুপচাপ তৃণমূলে চলে গেছেন, যাকে চোর গদ্দার বলেছিলেন খোদ মমতা ব্যানার্জি, এখন সব কিছু ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। তো সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম নাকি শোনা যাচ্ছিল, কিন্তু সেই নামটাও কিছুদিন পরে ভ্যানিশ হয়ে গেল। কেননা রাজীব বন্দ্যোপাধ্যায় কেন, যে কোনো হেভিওয়েটই বুঝছে যে নন্দীগ্রামে লড়তে যাওয়া মানে রাজনৈতিক ভবিষ্যৎ জলাঞ্জলি দেওয়া। এরপর আর একটা কথাও মিডিয়াতে শোনা গেল, ওই যখন শোভন জয়েন করলেন আবার তৃণমূলে, তখন নাকি শোভনকে প্রার্থী করা হবে বেহালা পূর্ব না পশ্চিমে, আর অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় লড়বেন নাকি নন্দীগ্রামে। সেই নামটাও কিছুদিন বাদে ভ্যানিশ হয়ে গেল এবং এখন শোনা যাচ্ছে শোভনবাবুকে নাকি টিকিট দেওয়া হবে না সেখানে। শোভনবাবু আদৌ বিধানসভায় টিকিট পাবেন কিনা সেই নিয়ে এখন জল্পনা শুরু হয়ে গেছে। ফলে নন্দীগ্রামে বড় বড় নাম খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে আলটিমেটলি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ লড়তে চাইছে না। তাহলে উপায় কি? এখন শোনা যাচ্ছে স্থানীয় কোনো ভূমিপুত্রকে টিকিট দেওয়া হবে, কিন্তু সেখানেও প্রচুর গণ্ডগোল। কি গণ্ডগোল একটু পরে সেটা ব্যাখ্যা করছি। কিন্তু এই সিচুয়েশনটা হচ্ছে কেন হচ্ছে, তার কারণ হচ্ছে যে শুধু নন্দীগ্রাম ছেড়ে দিন, পূর্ব মেদিনীপুরটায় যেভাবে সংগঠন এবং বিজেপিকে শক্তিশালী করেছেন শুভেন্দু অধিকারী এবং অধিকারী পরিবার, তাতে এইসব আসন ছেড়ে দিন। এখানে সাম্প্রতিককালে TV9 বাংলা একটা সমীক্ষা করেছে যে ওপিনিয়ন পোল কি হতে পারে 2026-এর ফলাফল। সেখানে কয়েকটা কেন্দ্রের কথা আপনাদের তুলে ধরছি। তমলুক, যেখান থেকে গতবার জিতেছিল তৃণমূল কংগ্রেস, এবারে এই সমীক্ষা অনুযায়ী সেইখানে এগিয়ে রয়েছে পাল্লা ভারী বিজেপির।
আচ্ছা, হলদিয়া, যেখানে বিজেপি গতবার জিতেছিল এবং সেখানকার ওই তাপসী মণ্ডল, তাকে তৃণমূল কংগ্রেস ঢাকঢোল পিটিয়ে নিয়ে গেছে। কদিন আগে তার বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসই আবার বিক্ষোভ দেখিয়েছে। তো সেই হলদিয়া আসনেও তাপসী মণ্ডলকে নেওয়ার পরও নিজেদের প্রার্থী খুঁজে পাচ্ছে না, সেখানেও নাকি এগিয়ে রয়েছে বিজেপি। কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, যেটা অধিকারীদের গড় বলা হয়, সেখানেও হাওয়া খুব একটা ভালো নয় তৃণমূল কংগ্রেসের। শুধুমাত্র তাই নয়, এখানকার অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত অখিলগিরি রামনগর কেন্দ্র থেকে তাকে টিকিট দেওয়া হবে কিনা সেই নিয়ে মিডিয়াতে তুমুল জল্পনা। তিনি সেখানে দাঁড়ালে নাকি জিততে পারবেন না। এমনকি লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন উত্তম বারিক, তিনি সেখানকার বিধায়ক। তো সেই উত্তম বারিকের আসনও নাকি চেঞ্জ করা হতে পারে। তাহলে বুঝতে পারছেন যে শুধু নন্দীগ্রাম কেন, পুরো পূর্ব মেদিনীপুরে কি অবস্থা হয়ে রয়েছে। কিন্তু কথাটা হচ্ছে, অবস্থানটা এরকম কেন? যেখানে তৃণমূল কংগ্রেস দাবি করে গোটা রাজ্যেই সকলেই তৃণমূল, সকলেই উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে, 294 আসনেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দেখি ভোট হয়, তাহলে নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুরে এই ইকুয়েশন কেন? এই ইকুয়েশন কেন, সেটা আনন্দবাজারের এই রিপোর্টটা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। নন্দীগ্রামে তৃণমূল রাতে শুভেন্দু, দিনে জোড়াফুল, শাসক শিবিরে গোষ্ঠী বিবাদ এখনও কাটেনি, জমি শক্ত, তবু আশাবাদী শাসক দল। কি বলছে? বলছে এখানে শুভেন্দু অধিকারী মারাত্মক একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি খেলেছে। কীরকম স্ট্র্যাটেজি খেলেছে? এখানে তৃণমূলের নেতারাই বলছে, শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যোগদান করেছিলেন তখন তার সঙ্গে গুটি কয়েক নেতা জয়েন করেছিলেন, খুব বেশি নেতা জয়েন করেননি। ফলে সেটা দেখে তৃণমূল শিবির খুব উল্লসিত ছিল, শুভেন্দুর সঙ্গে লোক নেই। কিন্তু যত দিন গড়িয়েছে, শুভেন্দু অধিকারীর আসল খেলাটা তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে। কি খেলা? ওই তৃণমূল নেতাদেরই বক্তব্য, যেটা এই মিডিয়া রিপোর্টে রয়েছে, তারা বলছে শুভেন্দু অধিকারী সঙ্গে করে 10 জনকে নিয়ে গেলে আসলে 50 জনকে তৃণমূলে রেখে গেছেন। এবং সব থেকে মজার কথা, আরও বড় অভিযোগ জানবেন, সেই যাদেরকে শুভেন্দু অধিকারী রেখে গেছেন তৃণমূল কংগ্রেসে, তারাই এখন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী হয়ে বসে আছে। ফলে এই জেলাতে কে যে কার পক্ষে আর কে যে কোথায় কিভাবে খেলছেন কেউ ধরতেই পারছেন না। শুভেন্দু অধিকারীকে হারানো অনেক দূরের কথা, তার খেলাটাই ধরাছোঁয়ার বাইরে কার্যত চলে গেছে। এমনকি এই যে ঘটনাটা তৃণমূল শিবির থেকে অভিযোগ উঠছে, বিজেপি শিবিরও সেটাতে কার্যত মান্যতা দিচ্ছে। সেখানে শুভেন্দু অধিকারীর অত্যন্ত অনুগত, অত্যন্ত স্নেহধন্য নেতা প্রলয় পাল, তিনি প্রকাশ্যেই বলছেন যে দেখুন, এখানে বাধ্যবাধকতার জন্য অনেককেই তৃণমূল কংগ্রেসটা করতে হয় বটে, কিন্তু ভেতরে ভেতরে সকলেই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, সবই ঠিকই আছে। আর এই কনফিডেন্সের জায়গা থেকেই সমস্ত আসন কিন্তু বিজেপির দিকে ঝুঁকে পড়ছে, যার ফলাফল দেখা গিয়েছিল লোকসভা নির্বাচনে। 16টার মধ্যে 15টাতেই লিড করছিল বিজেপি এবং শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে রেখেছেন 16-0 করবেন। যে একটাতে পিছিয়ে ছিল, সেটা অ্যাকচুয়ালি এই পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে হলেও এই তমলুক আর কাঁথি এই লোকসভাগুলোর মধ্যে পড়ে না, ওটা মেদিনীপুরের মধ্যে চলে যায়। কিন্তু তা সত্ত্বেও সেইটাতেও এবারে জিতবেন, সেটাতে এবারে লিড নেবেন, সেই কনফিডেন্সটা দেখাচ্ছেন। এবং সেটা যে কথার কথা নয়, সেটা তৃণমূল কংগ্রেসের আতঙ্ক বা বিজেপির কনফিডেন্স থেকেই কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে। এইবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমি একটু আগে বলছিলাম, যে স্থানীয় প্রার্থী দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করা হবে। যে দেখো, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়াতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারী তো ভূমিপুত্র নয়, আমরা একজন ভূমিপুত্রকে দাঁড় করালাম। এবার এখানেও টাসেলটা হচ্ছে মূলত ব্লক 1 ভার্সেস ব্লক 2। ব্লক 1-এর নেতারা ব্লক 2-এর নেতাকে দেখতে পারেন না, আবার ব্লক 2-এর নেতারা ব্লক 1-এর নেতাকে দেখতে পারেন না। ফলে স্থানীয় যদি কোনো প্রার্থী করতে হয় ব্লক 1 অথবা ব্লক 2 থেকে করতে হবে। এবার মুশকিলটা হচ্ছে, যে ব্লকের নেতা প্রার্থী হবেন, অন্য ব্লকের লোকেরা ঢেলে উল্টো দিকে ভোট দিয়ে সেই নেতার হারটাকে কার্যত নিশ্চিত করে দেবেন। ফলে স্থানীয় ক্যান্ডিডেট দিয়েও যে শুভেন্দু অধিকারীকে জব্দ করা যাবে, একটুও টেনশনে ফেলা যাবে না, সেরকম কোনো নমুনা দেখা যাচ্ছে না। আর এই জায়গাটাই সব থেকে ব্যতিব্যস্ত হয়ে যাওয়ার কারণ হয়েছে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা হচ্ছে এই যে কথাটা একটু আগে বললাম না, যে শুভেন্দু অধিকারী সঙ্গে করে 10 জনকে নিয়ে গেলে 50 জনকে তৃণমূলে রেখে গেছে, তার সর্বশেষ উদাহরণ এই প্রাক্তন বিধায়কের দলে টানা সংগ্রাম দলাই। ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক ছিলেন। তো যখন শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, এই সংগ্রাম দলাই সবসময় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ, মোটামুটি রাজ্য রাজনীতির সকলেই জানতেন। তো সকলেই ভেবেছিল সংগ্রাম দলাইও যোগ দেবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, কিন্তু দেখা গেল না, তিনি যোগ দেননি। আবার তাকে টিকিটও দেওয়া হয়নি, তার জায়গায় অন্য কিছু ব্যবস্থা করা হয়েছিল।
তো এই সংগ্রাম দলে এতদিন তৃণমূল কংগ্রেস করছিলেন, আর এই ময়না থেকে টিকিট দেওয়া হয়েছিল প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে। এবার এই অশোক দিন্দাকে চাপে ফেলার জন্য সেখানকার যে বিজেপি নেতা আছে, স্থানীয় বিজেপি নেতা কোনো এক মণ্ডলবাবু আছেন, তাকে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছে। এবার অনেকেই বলছে যে তাকে টিকিটের প্রলোভন দেওয়া হয়েছিল, সেই জন্যই তিনি যোগ দিয়েছেন। তো সেই যে যোগ দিয়েছে তাতে একটা বেশ হাওয়া তোলার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস। যেদিনকে যোগ দিয়েছে তার পরের দিন এই সংগ্রাম দলাইকে আবার বিজেপিতে নিয়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর যেটুকুনি জোশ, যেটুকুনি হাওয়া কর্মীদের মধ্যে তোলার চেষ্টা করা হয়েছিল, একটু উৎফুল্ল করার চেষ্টা করা হয়েছিল, সেটা টাইটাই ফিস হয়ে গেছে, একদম হাওয়া ফুস হয়ে গেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী আজকে চাইলে কালকে সেখানে তৃণমূলের ঝান্ডা ধরার লোক থাকবে না, এই বার্তাটা সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে। তাহলে এই লোকটার বিরুদ্ধে লড়তে যাব কি করে, এই জায়গাটাই কিন্তু সব থেকে বেশি ভাবাচ্ছে। আর তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ হয়েছে, কিছুদিন আগেই অমিত শাহজির সঙ্গে বৈঠক করে এসেছেন শুভেন্দু অধিকারী। এটা মানে কোনো নতুন ঘটনা নয়, মাঝে মাঝেই তাকে অমিত শাহ দেখে পাঠান, তাদের রাজ্য রাজনীতি নিয়ে বিভিন্ন রকম আলোচনা হয়। কিন্তু মুশকিল হচ্ছে এই আলোচনার পর শুভেন্দু অধিকারীর মুখ চোখ অত্যন্ত উৎফুল্ল, অর্থাৎ যে মিটিংটা করে এসেছেন সেটা অত্যন্ত পজিটিভ। আর এই পজিটিভ মিটিং হওয়ার ফলেই অনেকেরই হাওয়া আবার টাইট হয়ে গেছে। কেননা এই শুভেন্দু অধিকারী মোটামুটি সকলেই কাচ্চা চিট্টা সমস্ত কিছু জানেন, কার পিছনে কতখানি কাদা আছে, কাদার জায়গায় অন্য কি আছে, সেটা শুভেন্দু অধিকারীর নখদর্পণে। তাই এই শুভেন্দু অধিকারীর এগেনস্টে যদি যাওয়া হয়, কখন কার ফাইলটা কোথায় খুলে দেবেন কেউ জানে না। এবার মুশকিলটা হচ্ছে যে তৃণমূলটা করেও যে বাঁচবেন সেই জায়গাটার উপায় নেই। তার কারণ হচ্ছে ভূপতিনগরে একটা ব্লাস্ট হয়েছিল, যেটা নিয়ে এনআইএ তদন্ত হয়েছিল। সেই এনআইএ তদন্ত আটকাবার জন্য রাজ্য সরকার চলে গিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টের কাছে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ঠাস 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 করে আইনের থাপ্পড় খেয়ে বাড়ি চলে আসতে হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে না, ওইখানে এনআইএ তদন্তই চলবে। অর্থাৎ যদি কারোর ফাইল খোলা হয়, যদি কোনো এজেন্সি পিছনে লেগে যায়, তখন রাজ্য সরকারই বলুন, তৃণমূল কংগ্রেসই বলুন, কোনো দাপুটে নেতাই বলুন, কারোর ক্ষমতা নেই সেই তদন্ত আটকানোর। আর সেই তদন্ত হলে এরা যে দোষী এরা খুব ভালো করে জানে। সেই ফাইল যদি খোলা হয়, এদের জীবনটা, বাকি জীবনটা কাটবে তিহার জেলে, এটা খুব ভালো করে জানে। আর তার উপরে প্রবল জল্পনা যে অমিত শাহের খুব স্নেহধন্য শুভেন্দু অধিকারী, তিনি হবেন কি হবেন না সেটা পরের কথা, কিন্তু বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হওয়ার চান্স তার খুব হাই। যদি মুখ্যমন্ত্রী নাও হন, যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে তার অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ফলে আগামী দিনে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাবে, পিছনে পুলিশের সাপোর্টটা থাকবে না, প্রশাসনের আশীর্বাদটা থাকবে না, তখন অবস্থাটা কি হবে? এখন জলে বাস করে কেউ কি কুমিরের সঙ্গে বিবাদ করে, সেই ভয়টাই অনেককে ঘিরে ধরছে। ফলে সেই জায়গা থেকে আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেউ লড়তে চাইছেন না, না রাজ্যের কোনো হেভিওয়েট নেতানেত্রী, না স্থানীয় কোনো নেতানেত্রী। আর এই যদি অবস্থান হয়, তাহলে নন্দীগ্রাম ছেড়ে দিন, পুরো পূর্ব মেদিনীপুরটা ফাঁকা মাঠ হয়ে যাচ্ছে। আর পুরো পূর্ব মেদিনীপুরটা ফাঁকা মাঠ যদি হয়ে যায়, 16-0 করবেন এই কনফিডেন্স যদি শুভেন্দু অধিকারীর মধ্যে একদম 100% ঢুকে যায়, তিনি এইবার বাইরে বেরোবেন, শুধু ভবানীপুর নয়, বাকি সব জায়গায় একদম ঘুম উড়িয়ে ছেড়ে দেবেন। আর সেইটা ভেবেই কার্যত ঘুম উড়ে যাচ্ছে দিদিমণির দলের। এইবার সেই জন্য শুভেন্দু অধিকারীকে আটকাবার জন্য একটা সেই পুরনো ফর্মুলা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, তাকে আবারও ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। গতকাল শুভেন্দু অধিকারী গিয়েছিলেন সিইও দপ্তরে, আপনারা জানেন, সেখানে দুজন ডিএম, একজন এডিএমের বিরুদ্ধে রিপোর্ট করতে, যারা জোর করে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাগুলোর নাম অবৈধভাবে ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো সেখানে তৃণমূলপন্থী বিএলও সেজে শুভেন্দু অধিকারীকে জুতো দেখান এক মহিলা, এবং তারপর পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পুলিশ দাঁত বার করে হাসছিল, তারা বুঝতে পারেনি যে এটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হয়েছে। বিজেপি কর্মীদের একটা স্বাভাবিকভাবে আবেগের জায়গা আছে, তারা এসে খুব ভালো করে সেখানে পালিশ টালিশ করে দিয়ে যায়, এবং তখন পুলিশ ময়দানে অবতীর্ণ হয়। আর তাই এখন সেই কেসটাকে সামনে রেখে শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায়, তার অনুমোদনে ওই মহিলার নাকি শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। অশিক্ষিত চিটিংবাজ হলে যেটা হয় আর কি, যে জুতো দেখালো সে গিয়ে মামলা করলো যে আমার নাকি শ্লীলতাহানি হয়ে গেছে। ভাই, জুতো দেখাবার আগে মনে ছিল না শ্লীলতাহানি হয়ে গেছে? আর কোথায় শ্লীলতাহানি হয়েছে? আর পুলিশও সেটা নিয়ে নেমে গেছে ময়দানে। কিন্তু এই করে শুভেন্দু অধিকারীকে আটকানো যাবে? অতীতে অনেক কেস দেওয়া হয়েছে, ত্রিপল চুরি থেকে শুরু করে সোনার চেন চুরি, কী না সব কেস দেওয়া হয়েছে। তার বেডরুমে সিআইডি অব্দি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতে কি হয়েছে? কাঁচকলা ঘেঁচু। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই কোনো কিছুই আর প্রসিড করতে পারেনি, কেননা পুলিশ সিআইডিকেও প্রমাণই দিতে পারেনি যে হ্যাঁ, সেখানে শুভেন্দু অধিকারী সামান্যতম যোগ আছে, শুভেন্দু অধিকারীকে সেখানে তদন্তের আওতায় নিয়ে আসার দরকার আছে। আর তাই এইসব করে শুভেন্দু অধিকারীকে আটকানো যাবে না। যদি একটা চেষ্টা হয়েছে, কিন্তু সেটা যে ফ্লপ শো হবে, এটাও তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে।
আর তাই ময়দানে তো কর্মী সমর্থকদের রাখতে হবে, শেষ অবধি ভোটটা তো লড়তে হবে। সেই জন্য একটা নতুন স্টাইল ফলো করার চেষ্টা করা হয়েছে। নতুন স্টাইল কিছু নয়, বেসিক্যালি বিজেপি যেটা করছে সেটাকে কপি পেস্ট করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে বিজেপি নেতারা আসছেন এবং সেখানে চার্জশিট দিচ্ছেন, অর্থাৎ স্থানীয় তৃণমূল নেতৃত্ব যারা রয়েছেন তারা সেখানে কি অন্যায় কাজ করছেন, সেখানকার ডেভেলপমেন্ট কি কি হয়নি, কি কি প্রতিশ্রুতি ছিল, সেখানে কোনটা কোনটা ব্যর্থ হয়েছে, সেখানকার মানুষের কি অসুবিধা রয়েছে, সেই সমস্ত ডিটেলস একদম বিধানসভা ধরে ধরে দিচ্ছে। এবং এটা যে মানুষ অ্যাকসেপ্ট করছে এটা বোঝা যাচ্ছে, মানুষ বলছে হ্যাঁ এবার পরিবর্তন দরকার হয়ে পড়েছে। আর তাই এবার পাল্টা একটা রকম চার্জশিট দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। হেডলাইন হচ্ছে কুকীর্তি ফাঁস হবে। কি কুকীর্তি ফাঁস হবে না, প্রথম অংশটাকে ডিলিট করে দিয়ে দ্বিতীয় অংশটাকে দেখানো হবে। এই যে শুভেন্দু অধিকারীকে বিভিন্ন জায়গায় উত্ত্যক্ত করা হয়, তাকে গিয়ে হেনস্থা করার চেষ্টা করা হয়, আর তারপরে শুভেন্দু অধিকারী যে রিয়াকশানগুলো দেন সেই কথাগুলোকেই কেটে ছেঁটে মানুষের সামনে নিয়ে আসা হবে, দেখো শুভেন্দু অধিকারী কতখানি খারাপ। কিন্তু এই করে শুভেন্দু অধিকারীকে আটকানো যাবে, তাও আবার নন্দীগ্রামে? কেননা নন্দীগ্রামবাসী জানে তাদের ঘরের লোক, তাদের পরম আত্মীয় যদি কেউ হয়ে থাকেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। যখন নন্দীগ্রাম আন্দোলন চলছে এই দিদিমণি এত বড় বড় কথা বলে না, সিঙ্গুরার নন্দীগ্রাম তার আমলে হয়েছে, তাহলে শুনুন নন্দীগ্রামের আসল কথা। সেই সময়ে শুভেন্দু অধিকারী সেখানকার ঘর ছাড়া মানুষগুলোকে নিজের বাড়িতে রেখে দিনের পর দিন মাসের পর মাস খাইয়েছেন, থেকেছেন, আশ্রয় দিয়েছেন, চিকিৎসা করিয়েছেন, সমস্ত রকম সহযোগিতা করেছেন এবং সেই সব করার জন্য তার সেই সময়ে তিনখানা পেট্রোল পাম্প বেচে দিয়েছেন। যখন তিনি এই কাজটা করছেন তার তার বাবা তাকে আটকাচ্ছে যে রাজনীতির জন্য সব কিছু ভাসিয়ে দিস না, ওখান থেকেই তো আমাদের পারিবারিক ইনকামগুলো হয়। কিন্তু শুভেন্দু অধিকারী সেদিনকে সেই কথা শোনেননি, মানুষের পাশে দাঁড়াবার জন্য নিজের 3টে পেট্রোল পাম্প তিনি বেচে দিয়েছেন। তাহলে যে লোকটা এলাকার মানুষের উপর অত্যাচার হচ্ছে বলে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য এত বড় কাজ করতে পারে, তাকে সেই এলাকার মানুষ আশীর্বাদ করবে না? সেখানে ওই হিন্দু মুসলিম ওইসবের কোনো রকম কোনো অঙ্ক নেই। হিন্দুরা তো দুহাত ভরে দেয়, বহু মুসলিম পরিবার আছে যারা রাষ্ট্রবাদী, যাদের ওই পিছনে কোনো রকম কোনো কাদা নেই, তারাও দুহাত ভরে শুভেন্দু অধিকারীকেই আশীর্বাদ করে। আর তাই শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়া মানে জেতা কার্যত অসম্ভব। এবং সেই জেতা যদি অসম্ভব হয়, সেখানে যদি হারাতে না পারা যায়, আগামী দিনে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়েছি এবং তার কাছে হেরেছি, এবং সবথেকে বড় কথা সেই শুভেন্দু অধিকারী রাজ্যের রাজনীতির একটা বড় ক্ষমতাবান জায়গায় চলে এসেছে, তাহলে আমার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে? এই আতঙ্ক থেকেই তার বিরুদ্ধে কেউ লড়তেই চাইছে না। আর যদি সেই লড়াটা কেউ লড়তে না চায়, শুভেন্দু অধিকারীকে যদি নন্দীগ্রামে আটকানো না যায়, পূর্ব মেদিনীপুরে আটকানো না যায়, তাহলে ভবানীপুর কেন, রাজ্যের বাকি কেন্দ্রগুলোতে এমনিতেই সব ঘেঁটে হয়ে যাবে। এমনিতেই দুর্নীতির পাহাড় প্রমাণ চাপ আছে, 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি আছে, রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, মানুষের ক্ষোভ আছে, শুধুমাত্র ভাতা ছাড়া আর কোনো ব্যাপার নেই। এবং সবথেকে বড় কথা, কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে আলটিমেটলি এই রাজ্যের মানুষকে একদম দুর্বিষহ জীবনের মধ্যে নিয়ে যাওয়া, ধার দেনায় রাজ্যটাকে ডুবিয়ে দেওয়া, প্রচুর রকমের ব্যাপার রয়েছে। এত কিছু ব্যাপারের মাঝখানে আবার যদি শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক ঢুকতে শুরু করে, তার রাজনৈতিক অঙ্ক ঢুকতে শুরু করে, যেভাবে নন্দীগ্রাম, যেভাবে পূর্ব মেদিনীপুর পুরোটা পদ্মফুলময় করে দিয়েছেন, গোটা রাজ্যটাও তিনি করে দেবেন। ফলে কোন দিক সামাল দেবে সেটা ভেবেই এখন কার্যত পিসি ভাইপোর নাকি মাথায় হাত পড়ে গেছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।